1950 সালের গোড়ার দিকের ঘটনা। তখন বর্ষাকাল। সেদিন আবার সকাল থেকে দুর্যোগ। পানপুর গ্রামের ধলা পণ্ডিত হঠাৎ সাপের কামড়ে মারা গেল। ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চারালপাড়ার বাসিন্দা। তখনকার দিনে সর্পাঘাতে কেউ মারা গেলে তাকে না পড়িয়ে নদীতে অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো। ধনা পণ্ডিতের বেলাতেও সেরকম তোড়জোড় শুরু হয়ে গেল। বড় বড় গাছ কেটে মাঞ্জাস বানিয়ে তাতে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুয়ে দেয়া হলো। তারপর সন্ধ্যার কিছু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে গ্রামের লোক গ্রামের প্রান্তে কানা নদীর জলে ধনা পণ্ডিতের লাশ সহ মাঞ্জাসটাকে ভাসিয়ে দিয়ে এলো। ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা ভালো ছিল না। স্ত্রী ও দুটি মেয়ে ছাড়া আর কেউ ছিল না এই দুনিয়ায়। ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো। এর ঠিক 2 দিন বাদে দুপুরবেলা হই হই করে উঠল গ্রামের লোকজন, কিনা ধনা পণ্ডিত ফিরে এসেছে। না, জীবিত অবস্থায় নয়, মৃতই অবস্থায় ফিরে এসেছে। যারা এই খবরটা দিল তাদের মুখে শুনে হই হই করে ছুটে গেল গ্রামের সব লোক। কানা নদীর পাড়ে দেখল সত্যি সে কানার মাঞ্জাস আবার ফিরে এসেছে, আর তাতে ধনা পণ্ডিত একইভাবে শুয়ে আছে। এই 3 দিনেও তার চেহারা এতটুকু বিকৃত হয়নি। সত্যি চমকপ্রদ ব্যাপার। ধনার বউ তো ধনাকে দেখে এবার আছাড়ি পিছাড়ি করে কাঁদতে লাগলো। ধনার বউ বলল, ও নিশ্চয় মরেনি, সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে। তোরা ভালো করে বদ্যি ডাকো, ঘরে নিয়ে আসো ওকে। কিন্তু ঘরে নিয়ে চলো বললি তো আর নিয়ে যাওয়া যায় না। গ্রামের ঘরে একটা শুভ অশুভ ব্যাপার আছে। অবশেষে অনেক চিন্তা ভাবনা করার পর সকলে ঠিক করলো গ্রামের প্রান্তে শ্মশানের ধারে একটা চালা ঘর আছে। সেই চালা ঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে, আর সকলে মিলে দিবারাত্রে পালা করে পাহারা দেবে ধনাকে। সেই ফাঁকে ভিনগা থেকে কিছুটা রোজা বুদ্ধি নিয়ে এসো দেখানো হবে। এই যুক্তি করে সবাই ধরাধরি করে ধনাকে সেই চালা ঘরে নিয়ে গেল। ধনার বউ বলল, কর্তাকে অমন করে বেঁধে রাখার কোনো দরকার নেই, বাঁধনটা খুলে দিন। তাই করা হলো। ধনার বউ এবার বলল, ওকে একটু গরম দুধ খাইয়ে দিলে কেমন হয়? ভালো হয়। এই ব্যাপারে আপত্তি করলো সবাই। মরা মানুষকে দুধ খাইয়ে লাভ কি? মৃতের মুখে দুধ ঢাললে সে দুধ তো পেটে গিয়ে পড়বে না। ধনার বউ বলল, তবুও দিয়ে দেখো না, যদি কাজ হয় তার প্রাণটা ফিরে আসে যদি খায়। এসব কথা বলতে বলতে সন্ধে গড়িয়ে গেল। একটা ছোট্ট চিমনি জেলে জলা চারেক যুবক প্রস্তুত হলো ধনাকে পাহারা দেবার জন্য। ইতিমধ্যে গ্রাম থেকে নাম করা এক সাপের রোজা এসে ধনাকে পরীক্ষা করতে লাগলো। না বাপু, এ মরে গেছে, এখানে বাঁচার কোনো প্রশ্নই ওঠে না। যাও, একে আবার নদীতে ভাসিয়ে দিয়ে আসো। এরপর একজন কবিরাজ এলেন। তিনিও পরীক্ষা করে দেখলেন, না, কিচ্ছু করার নেই। 3 দিন আগেই মারা গিয়েছে মানুষটা। তবে দেহে কেন পচন ধরেনি সেটাই বুঝতে পারছি না। যাই হোক সন্ধ্যার পর ধনার বউ বড় একটা জাম বাটি ভর্তি করে গরম দুধ নিয়ে এলো। সঙ্গে ছোট মেয়েকে দুধ খাওয়াবার ঝিনুক। কি করবে? এছাড়া খাওয়াবেই বা কেমনে? ধনা তো আর এক চুমুকে খেতে পারবে না, তাই ঝিনুক দিয়েই তাকে খাওয়ানোর চেষ্টা করা হবে। ধনার বউ তাই ঝিনুক ভর্তি গরম দুধ নিয়ে ধনার মুখে গুজে দিল। সঙ্গে সঙ্গে আশ্চর্যের ব্যাপার ঘটল, যেন কেউ এক জাদু মন্ত্রের মতো মুখ পুড়ে পুরোটা খেয়ে নিল চুষে চুষে। সেই দুধ শেষ হতেই ঝিনুক ভর্তি আরো দুধ এলো। আবার তা ধীরে ধীরে ধনার পেটে চলে গেল। আবার দুধ এলো, আবার ভেতরে চলে গেল। এই খবর রটে গেল পুরো গ্রামবাসীর মাঝে। তখনকার দিনে গ্রামের লোক পুকুর ভরা মাছ ছিল, মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, তাই দুধের অভাব হতো না। প্রায় সব বাড়ি থেকেই 2-1 ঘটি করে দুধ আসতে লাগলো ধনার কাছে। দলে দলে লোক শ্মশানের চালা ঘরে এসে জমা হলো ধনার দুধ খাওয়া দেখতে। এভাবে হিসেব করে দেখা গেল প্রায় 30 সের দুধ খাওয়ানো হয়েছে ধনাকে। তবু তার পেট যেমনকার ঠিক তেমনই রয়ে গেছে। ব্যাপারটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো সকলের কাছে। সকলেই এক বাক্যে স্বীকার করলো নিশ্চয়ই কোনো দানতে ভর করেছে ধনাকে। অতএব আর নয়, এখনই ওকে চিতার আগুনে ধরিয়ে দিতে হবে। সেই সকলের পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, অগো কর্তা আমার বেঁচে আছে গো, নয় একটু বেশি খেয়ে ফেলেছে। হাজার হোক 3 দিনের খিদে, দোহাই তোমাদের, ওকে পুড়িয়ে দেবে না তোমরা, কোনোভাবেই পুড়িয়ে দেবে না, ও বেঁচে উঠবে। গ্রামের লোক তখন সকলে না হোক অনেকেই বলল, ঠিক আছে, গ্রামের ভিতরে যখন ধনার শরীর রাখা নেই, তখন এই শ্মশান চালা করে আরো কিছু সময় রেখে দেখা যাক কি হয়। এই বলে সবাই ফিরে এলো। রইল সেই জনাচারেক যুবক। রাত্রি তখন কত কে জানে। তখন বর্ষাকাল। আকাশ একটা সময় মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রবল বর্ষণ।
দমকা হাওয়ায় চারিদিকটা লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। সেই প্রবল ঝড়ো হাওয়ায় চালা ঘরের ভেতরে চিমনি লণ্ঠনটাও নিভে গেল দপ করে। ওদিকে গ্রামের ভেতর থেকে এক প্রচন্ড কোলাহল ভেসে আসতে লাগলো। সেই কোলাহলের শব্দে চালাঘরের ভেতরে এই জনাচারেক যুবক মুখ চাওয়াচাই করতে লাগলো। কি হলো ব্যাপারটা? যা ঝড়ের দাপট, বান এলো নাকি কারো ঘরের চারা উড়ে গেল? আর তাই যদি হয় তো এত হট্টগোলের কি আছে? আর বান যদি আসে তো এতক্ষণে বানের জল তো এখানে গড়িয়ে আসার কথা। যুবকের মধ্যে একজন বলল, মনে হয় গ্রামে কোনো বিপদ ঘটেছে। আর একজন বলল, ডাকাত ফাকাতি পড়েনি তো আবার? না না, এই জলোচ্ছ্বাসের মধ্যে ডাকাত অসম্ভব। তাছাড়া এ হচ্ছে গরিব দুঃখীদের গ্রাম, এখানে কেন ডাকাত আসবে? তাহলে কি করা যায়? কি করব কিছু বুঝতে পারছি না। এই দুর্যোগের মধ্যে কেউ যে একটা গ্রাম নিয়ে খোঁজ খবর নিয়ে আসবে সেটাও সম্ভব নয়। আবার এই অবস্থায় পাহারাদারি করা সেটাও ঠিক না। ওরা যখন এসব আলোচনা করছে সেই সময় গ্রামের ভেতরে কোলাহল তীব্র আকার ধারণ করলো। অবশেষে যুবকরা ঠিক করলো দুজন এখানে বসে পাহারা দেবে আর দুজন গ্রামের ভেতরে যে খোঁজ নেবে যে কিসের এত গন্ডগোল। ঠিক এই সময় সশব্দে বাজ পড়ে আবার প্রচন্ড বিদ্যুৎ চমকালো। সেই আলোয় ওরা যা দেখলো তা দেখার জন্য ওরা একদম প্রস্তুত ছিল না। দেখলো মাঞ্জাসটাই শুধুমাত্র পড়ে আছে, তাতে মৃতদেহের কোনো চিহ্ন নেই। এমনটা দেখে ভয়ে ওই যুবকরা ভয় পালাতে লাগলো। এই ঝড়, দুর্যোগ আর কাদা ভরা রাস্তা কি ছোটা যায়? তবুও প্রাণপণে ওরা ছুটতে লাগলো। তখন রাত শেষ। গ্রামের লোক লাঠি কাস্তে কুড়োল নিয়ে চতুর্দিক ছোটাছুটি করছে। কি ব্যাপার? ধনা পণ্ডিত নাকি মাঝরাতে লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ওর বউয়ের কাছ থেকে ছোট মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেছে। তাই এই খোঁজ রব সারা গ্রাম তোলপাড় করেও কোথাও ধনা পণ্ডিত বা তার ছোট মেয়ের খোঁজ মিলল না। চার যুবক তখন ধনা পণ্ডিতের লাশের অন্তর্ধান ব্যাপারটা জানালো সবাইকে। সবাই শুনে রীতিমতো বকাবকি করলো। বলল, কি করছিলে তোমরা? ঘুমাচ্ছিলে? চোখের সামনে উঠে মৃতদেহটা চলে গেল, তোমরা কিছুই করতে পারলে না? যদি তোমাদের মেরে ফেলতো? আমরা তো ভেবেছিলাম আমাদের নিকেশ করেই ও গ্রামে এসেছে, তাই কেউ শ্মশানের দিকে খোঁজ নিতে যায়নি। এভাবে ভোর হয়ে গেল। দুর্যোগটা তখন কমেও গেল। সবাই অনেক খোঁজাখুঁজি করে শান্ত হয়ে শেষমেশ সেই শ্মশানের চালাঘরের দিকেই চলল। সকলের মনে দুশ্চিন্তা, কারণ ধনা পণ্ডিতকে খুঁজে বের করতে না পারলে খুব ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সবাই চালাঘরের কাছে এসে স্তম্ভিত হয়ে গেল। দেখলো কালাপাড়ের মাঞ্জাসের উপরে কর্দমাক্ত ধনা পণ্ডিত আগের মতোই একইভাবে শুয়ে আছে, কিন্তু তার সারা শরীর ঠোঁটের দুকোণ বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। কি বিভৎস দৃশ্য! ও রক্ত যে কার রক্ত কেউ বুঝতে পারল না। কিন্তু তখন তো আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। সবাই আর দেরি না করে তাড়াতাড়ি ধনা পণ্ডিতের লাশটা আগুনে ধরিয়ে ফেলল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, সেই মেয়েটাকে বা ধনা পণ্ডিতের সে ছোট মেয়েটাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীর সবার একটাই ধারণা, ধনা পণ্ডিতই তার নিজের মেয়েকে খেয়ে ফেলেছে। এই ছিল ঘটনা। এটা সত্যি একটা ঘটনা।